আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানব সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধের পর থেকে ৫৮ ইসরায়েলি সেনার আত্মহত্যা, হারেজ্জের প্রতিবেদন। মিয়ানমারে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা, জান্তা সরকারের জরুরি অবস্থা প্রত্যাহার। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার, ট্রাম্পের হুমকি। যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিমান বিধ্বস্ত, চীন থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের। এবার বিস্তারিত। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫৮ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ১৭ জন, ২০২৪ সালে ২৪ জন এবং ২০২৩ সালে ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন, যার মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরপরই আত্মহত্যা করেছেন ৭ জন। সব মিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর ৫৮ জন সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন। সংবাদ মাধ্যমটি সেনাদের আত্মহত্যার পেছনে ইসরায়েলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করেছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সেনা সময় মতো চিকিৎসা পাচ্ছেন না। যেসব ইউনিট নিহত সেনাদের লাশ শনাক্তে কাজ করে, সেখানকার সেনাদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্য মতে প্রতি মাসে শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৮৯৪ জন ইসরায়েলি সেনা নিহত এবং ৬,১৩৪ জন সেনা আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে নিহত সেনাদের প্রকৃত সংখ্যা আরও বেশি। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। নির্বাচনের প্রস্তুতি জোরদার করতে সরকার আজ বৃহস্পতিবার থেকে দীর্ঘদিন ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহার করেছে। বিরোধী দলগুলো ইতোমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণাও দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের উদ্দেশ্য মূলত সেনাবাহিনীর ক্ষমতা আরও শক্তিশালী করা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে জান্তা সরকার মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বেসামরিক সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করে। এর ফলে দেশ জুড়ে বহুমাত্রিক গৃহযুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারাচ্ছেন। জরুরি অবস্থার আওতায় জান্তা প্রধান মিং অং হ্লাইং নির্বাহী, বিচার, আইন বিভাগ সহ রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী হন। তবে সম্প্রতি তিনি সংঘাত নিরসনের উপায় হিসেবে নির্বাচনের কথা বলে আসছেন। সেনা অভ্যুত্থানে উৎখাত হওয়া সাবেক আইন প্রণেতা সহ দেশটির বিরোধী গোষ্ঠীগুলো এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। জাতিসংঘের এক বিশেষজ্ঞ গত মাসে এই নির্বাচনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন, এর লক্ষ্য হলো সেনা শাসনের বৈধতা প্রতিষ্ঠা করা। জরুরি অবস্থা প্রত্যাহার প্রসঙ্গে জান্তা প্রধানের মুখপাত্র জাও মিং তুন সাংবাদিকদের কাছে একটি ভয়েস মেসেজ পাঠিয়ে বলেন, আজই জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো, যাতে দেশটি বহুদলীয় গণতন্ত্রের পথে নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে। তিনি আরো বলেন, নির্বাচন ৬ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লাইং। নির্বাচন নিয়ে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সব যোগ্য নাগরিক যেন ভোট দিতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এর আগে ইউরোপীয় দুই পরাশক্তি ফ্রান্স ও যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান নিয়ে আলোচনার মাধ্যমে শান্তি চুক্তি কার্যকর করার আশা করছিল অটোয়া, কিন্তু এখন আর সেই পথে এগোনো সম্ভব নয়। কার্নি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে কানাডা এমন ঘোষণা দেওয়ার পর দেশটিকে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এমন সিদ্ধান্তে কানাডার সঙ্গে তাদের সম্ভাব্য বাণিজ্য চুক্তি হুমকির মুখে পড়বে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডা মাত্র ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিচ্ছে। এমনটি হলে কানাডার সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি আরও অনেক কঠিন হবে। এদিকে অন্যান্য দেশের মতো কানাডার ওপরও শুল্ক আরোপ করেছে ট্রাম্প। এরপর মার্কিনীদের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মার্কিনীদের সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হচ্ছে, ফলে যুক্তরাষ্ট্র যে ডেডলাইন দিয়েছে সেই সময়ের মধ্যে হয়তো চুক্তি হবে না। কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ বাণিজ্যিক অংশীদার। দেশটি গত বছর যুক্তরাষ্ট্র থেকে ৩৪৯.৪ বিলিয়ন ডলারের পণ্য কিনেছিল। অপরদিকে যুক্তরাষ্ট্রে বিক্রি করেছিল ৪১২.২ বিলিয়ন ডলারের পণ্য। যুক্তরাষ্ট্রে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানিতেও কানাডা সবার আগে রয়েছে। এ দুটি পণ্যেও ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। সঙ্গে কানাডার গাড়িতেও শুল্ক দিয়েছেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় লেমুরের নেভাল এয়ার স্টেশনের কাছে একটি F-35 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার মার্কিন নৌবাহিনী এক সংবাদ বিবৃতিতে তথ্য জানিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6:30 দিকে মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের কারণ অনুসন্ধান করা হচ্ছে। CNN এর সহযোগী KFSN এর ভিডিওতে দেখা গেছে, মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় 64 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বিমান স্টেশনের কাছে কৃষি জমিতে বিমানটি বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানিয়েছে, বিমানটি স্ট্রাইকিং ফাইটার স্কোয়াড্রন VF-125কে দেয়া হয়েছিল, যা রাফ রেইডার্স নামে পরিচিত। VF-125 হলো একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা ফ্লাইট ও বিমান ক্রুদের প্রশিক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। এটি মার্কিন বিমান বাহিনী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় $100 মিলিয়ন। F-35 হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিশ্বের সবচেয়ে বেশি উন্নত যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি। এদিকে চীন থেকে রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ারিক রিসার্চ কমিশন সুপারকো জানায়, চীনের শিস্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশে নিজেদের নতুন স্যাটেলাইট পাঠানো পাকিস্তান তাদের স্পেস প্রোগ্রামে বড় অর্জন বলে বর্ণনা করছে। পাকিস্তানের নতুন এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীর উপর নজর রাখবে, বিশেষ করে কৃষি ও পরিবেশগত বিষয় বিশ্লেষণে এই স্যাটেলাইট সহায়তা করবে বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা। চায়না ইলেকট্রনিক টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ও মাইক্রোসেট চায়নার যৌথ সহযোগিতায় এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এর আগে 2018 সালে মহাকাশে নিজেদের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট PRSS-1 পাঠিয়েছিল পাকিস্তান। নতুন করে পাঠানো স্যাটেলাইট নিয়ে মহাকাশে এখন পাকিস্তানের 5টি স্যাটেলাইট রয়েছে। এসব স্যাটেলাইট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ব্যবহার করছে পাকিস্তান। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।